মুভি শুরু হয় নভেম্বরের 1942 সালে, যেখানে রাতের আধারে আমরা কিছু তরুণীকে দেখতে পাই নাৎসি বাহিনীর সাথে হিটলারের বাংকারের দিকে যেতে। তাদের আসলে নিয়ে যাওয়া হচ্ছে হিটলারের অফিসে, কারণ হিটলারের একজন সহকারী প্রয়োজন ছিল যে তার সব পাবলিক অ্যানাউন্সমেন্টগুলো টাইপ করতে পারবে। তবে সেই মেয়েগুলো হিটলারের অফিসে এসে একদম নার্ভাস হয়ে যায়। আসলে নার্ভাস হবারই কথা, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির সহকারী হওয়া চারটেখানি কথা নয়। এরপর হিটলার সবার সাথে পরিচিত হলে তাদের মধ্য থেকে টাউট জন্স নামের মেয়েটির কথা শুনে সে ইমপ্রেস হয়ে যায় আর তাকে নিয়োগ দিয়ে দেয়। এবার হিটলার তাকে নিজের অফিস রুমে নিয়ে গিয়ে একটি ঘোষণাপত্র টাইপ করতে বলে, কিন্তু প্রচন্ড ভয়ে আর হিটলারের কথার স্পিডের সাথে তাল মেলাতে না পেরে সে বারবার ভুল করে ফেলে। তবে হিটলার তাকে রাগ না করে বলে, তোমার জন্য এমন ভুল করাটাই স্বাভাবিক, চলো আমরা আবার নতুন করে শুরু করি। তারপর থেকে ট্রাউডাল পার্মানেন্ট ভাবে হিটলারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে শুরু করে। মূলত আজকের এই মুভির কাহিনী ট্রাউডাল আমাদের বলেছিল যখন তার বয়স ছিল 80 বছর। এবার মুভির সিন শিফট হয়, চলে যায় 2.5 বছর পর, মানে 1945 সালের 20 এপ্রিল, যেদিন ছিল হিটলারের 56তম জন্মদিন। কিন্তু হিটলারের সেই জন্মদিনটা তার জন্য মোটেও সুখের ছিল না, কারণ পুরো বার্লিনের চারিদিকে তখন রাশিয়ান রেড আর্মি ঘিরে ফেলে, একের পর এক আর্টিলারি সেল নিক্ষেপ করে চলেছে। হিটলার এই খবর পেয়ে প্রচন্ড রেগে যায়, কারণ বার্লিনের মাত্র 15 কিলোমিটারের মধ্যে রাশিয়ানরা চলে এসেছে, অথচ এই খবরটাকে ফোন দিয়েই নিতে হচ্ছে। আসলে সেই সময়টায় জার্মানিরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হারতে বসেছিল। ইতিমধ্যে হিটলারের অফিসের সামনে অসংখ্য মিলিটারি জেনারেল জড়ো হয়, যাদের মধ্যে রয়েছে এস বাহিনীর প্রধান হিমলার ও জেনারেল হারমান ফেনজিল। হিমলার ফেনজিলকে বলে, আমরা হয়তো বার্লিনকে আর রক্ষা করতে পারবো না, তাই আমাদের লিডার হিটলারকে এই শহর থেকে যেভাবেই হোক বাহিরে নিয়ে যেতে হবে। হিমলারের এই দুশ্চিন্তার কারণ হলো হিটলার ইতিমধ্যেই অপারেশন ক্লাস উইট লঞ্চ করেছে। অপারেশন ক্লাস উইট হলো বার্লিনকে সোভিয়েত আর্মিদের হাত থেকে বাঁচানোর সর্বশেষ প্ল্যান। এই অপারেশন লঞ্চ হয়ে গেছে দেখেই সবাই তাদের অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়িয়ে ফেলা শুরু করেছে। এদিকে হিমলার হিটলারকে বার্লিন থেকে সরিয়ে নিতে চাইলেও হিটলার সাফ জানিয়ে দেয় সে বার্লিন ছেড়ে কোথাও যাবে না। কাপুরুষের মতো সে পালিয়ে বাঁচতে চায় না, সে চায় বীরের মতো মরতে। তবে সে তার সকল গুরুত্বপূর্ণ জেনারেলদেরকে বার্লিন ছেড়ে যাওয়ার আদেশ দেন। হিমলার সহ সবাই হিটলারকে বারবার অনুরোধ করে বার্লিন ছেড়ে যাওয়ার জন্য, তবে হিটলার তার কথা একদম অনড়। এরপর হিটলার তার বাকি জেনারেলদের নিয়ে রাশিয়ায় কাউন্টার অ্যাটাকের প্ল্যান শুরু করে দেয়, কিন্তু দেখা যায় ইতিমধ্যে বাহিনীর প্রতিটা ফ্লাইট একদম নাজুক অবস্থায় রয়েছে। ইস্ট ফ্রন্ট বা ওয়েস্ট ফ্রন্ট থেকে যদি সৈন্যদের সরানো হয় তাহলে রাশিয়ানরা সেগুলো দ্রুতই দখল করে নেবে। এদিকে বার্লিনে এখনো 10 লাখের বেশি নাগরিক শহর ছেড়ে যেতে পারেনি, তাই বার্লিনকে ফ্রন্ট হিসেবে ব্যবহার করলে প্রচুর সিভিলিয়ান মারা পড়বে। তবে হিটলার জানায় এমন যুদ্ধে সিভিলিয়ান বলে কোনো শব্দ নেই, এখানে সবাইকে বেঁচে থাকতে হলে যুদ্ধ চালিয়ে যেতে হবে। এইসব কথা শুনে হিটলারের অফিস থেকে বেরিয়ে জেনারেলরা নিজেদের মধ্যে আলাপ করতে শুরু করে। তাদের ধারণা হিটলার হয়তো পাগল হয়ে গেছে, বাস্তবতা সম্পর্কে তার কোনোই ধারণা নেই। পরের দৃশ্যে হিটলারকে কিছু ট্যাঙ্ক হান্টারদের সাথে দেখা যায়। এই ট্যাঙ্ক হান্টাররা এমন যারা জীবনে ঝুঁকি নিয়ে ট্যাঙ্ক ধ্বংস করেছিল। এদের মধ্যে একটি ছোট্ট বাচ্চাকে দেখে হিটলার অনেক খুশি হয়ে যায়। সেই বাচ্চাটির নাম পিটার। পিটার বয়সে অনেক ছোট হলেও জার্মান সৈনিকদের সাথে কাজ করছিল। পিটারের বাবা তাকে সেই সৈন্যদলের কাছ থেকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পিটার তার সাথে যেতে চায়নি। হিটলারও তাকে দেখে মুগ্ধ। সে পিটারকে বলে, ইস, যদি আমার জেনারেলরা তোমার মতো সাহসী হতো তাহলে হয়তো এই যুদ্ধে আমি জিতে যেতাম। হিটলারের জীবনসঙ্গী ছিল ইভা নামের একজন গার্লফ্রেন্ড, যার সাথে সে প্রায় 15 বছর ধরে রয়েছে। অনেক চড়াই উৎরাইয়ের মধ্যেও ইভা কখনো হিটলারকে ছেড়ে যায়নি। আজ হিটলারের জন্মদিন উপলক্ষে সে ব্যাংকারে একটি বড় পার্টির আয়োজন করে। দেখে মনে হতে পারে যেখানে জার্মানি হাঁটতে বসেছে সেখানে এমন উন্মাদ পার্টির কি দরকার। আসলে ইভাকে দেখতে ছন্নছাড়া মনে হলেও সেও কিন্তু হিটলারের সকল অফিসারদের মনোবল চাঙ্গা করতেই এমনটি করছিল। তবে এই সব কিছু দেখে ইভার বোন জামাই হেরমান এসে তাকে বোঝাতে থাকে যে প্লিজ তুমি আমাদের ফিয়ারকে বোঝাও, এখনো সময় আছে বার্লিন ছেড়ে চলে যাওয়ার। সে না গেলেও অন্তত তুমি চলো আমাদের সাথে। কিন্তু ইভা এই সব প্রশ্নের একটাই উত্তর দেয়, মরলেও একসাথে আর বাঁচলেও একসাথে। ঠিক তখনই এক রাশিয়ান মিসাইলের আঘাতে তাদের পার্টির রুমের এক অংশ ভেঙে পড়লে আমরা বুঝতে পারি বাইরের কি ভয়াবহ পরিস্থিতি। ইতিমধ্যে রাশিয়ান বাহিনীর আক্রমণে জার্মান সৈন্যরা দিশেহারা হয়ে পড়েছে। সৈনিকদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। অন্যদিকে আরেকজন মিলিটারি অফিসার জেনারেল ওয়েল্ডিং তার মাথায় মৃত্যুর পরোয়ানা নিয়ে যাচ্ছে হিটলারের আস্তানায়। হিটলারের নির্দেশ ছিল
কোনোভাবে যুদ্ধক্ষেত্র থেকে আসা যাবে না। কিন্তু নিজের সৈনিকদের বেগতিক অবস্থা দেখতে পেয়ে ওয়েল্ডিং তাদের নিয়ে পিছু হটতে বাধ্য হয়। আর এই পিছু হটার কারণে তাকে হিটলারের আদেশ অনুসারে মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হয়। কিন্তু সে শেষবারের মতো হিটলারের কাছে সবকিছু ব্যাখ্যা করতে চায় আর তার ওয়ার রিপোর্টটিও সাথে নিয়ে যায়। এদিকে হিটলার ওয়েল্ডিং এর ওয়ার রিপোর্ট শুনে বেশ খুশি হয়ে যায়। একজন অফিসার এসে জানায় তার মৃত্যুদণ্ড বাতিল হয়েছে এবং তাকে ডিফেন্স কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওয়েল্ডিং তখন হতাশ হয়ে বলে, এর চাইতে তো তাকে মেরে ফেলাই ভালো ছিল। আসলে সব অফিসাররাই বুঝতে পারছিল যে তাদের পরাজয় অবধারিত, কিন্তু তারপরেও তাদের ফিউরার হিটলার কেন যুদ্ধ চালিয়ে যেতে চাইছে তা তাদের মাথায় আসছে না। অন্যদিকে রাশিয়ানদের হামলা এখনো চলমান। ইতিমধ্যে তারা বার্লিনের 400 মিটারের মধ্যে চলে এসেছে। এভাবে আগাতে থাকলে হিটলারের বাংকার পর্যন্ত পৌঁছাতে তাদের সর্বোচ্চ 20 ঘন্টার বেশি সময় লাগবে না। হিটলারের আর মাত্র 3টা ডিভিশন জীবিত রয়েছে, যারা আবার একে অপর থেকে বেশ খানিকটা দূরে। একের পর এক তাদের কাছে পরাজিতর খবর আসছে। হিটলারও প্রতিদিন তার জেনারেলদের সাথে বৈঠক করে এবং তাদের উপর ধমক বজায় রাখে। সেদিনও হিটলার তার জেনারেলদের নিয়ে বসেছে ফাইনাল একটি যুদ্ধের কৌশল ঠিক করার জন্য। হিটলার ভালো করেই ম্যাপ দেখে বলে তাদের যে ডিভিশনটা দূরে আছে তাকে বার্লিনের কাছে এনে 3rd ব্যাটালিয়নের সাথে যুদ্ধ যোগ করে দিতে হবে। সেই সাথে সে জানতে চায় জেনারেল স্টেইনার, যিনি 12 ডিভিশনে রয়েছে, তিনি কি তার নির্দেশ অনুসারে রাশিয়ানদের উপর আক্রমণ করেছিলেন কিনা। স্টেইনার ছিল খুবই সাহসী ও বুদ্ধিমান একজন জেনারেল, কিন্তু এই কথা শুনে ভয়ে তার অন্যান্য অফিসাররা জানায়, মাই ফিউরার, স্টেইনার আপনার আদেশ অনুসরণ করে আক্রমণে যায়নি, কারণ তার কাছে খুব কম সংখ্যক সৈন্য ছিল। এই কথা শুনে হিটলার একদম হতভম্ব হয়ে পড়ে, কারণ সে কল্পনাও করেনি যে তার আদেশ কেউ অমান্য করতে পারে। সেই সাথে 4 দিন আগে যে আক্রমণ হওয়ার কথা ছিল সেটার খবর কেবল আজই সে জানতে পারল। এর মানে উপরের মহল থেকে নিচ পর্যন্ত পুরো কমান্ড চেইন ধসে পড়েছে। এইসব শুনে হিটলারের বুঝতে বাকি থাকে না যে যুদ্ধে হেরে যাওয়ার আগেই তার সব কমান্ডাররা পরাজয় মেনে নিয়েছে। তাই সে 4 জন জেনারেলকে সেখানে থাকতে বলে এবং বাকিদের বাইরে চলে যেতে বলে। সবাই বাইরে বেরিয়ে যাওয়ার পর হিটলার তাদের উপর পাগলের মতো চিৎকার করে উঠে বলে, তোমাদের সাহস হলো কি করে আমার আদেশ অমান্য করার? সব মিথ্যাবাদী আর কাপুরুষের দল। তোদের সবাইকে গুলি করে আমার আগেই মেরে ফেলা উচিত ছিল, যেমনটা সোভিয়েত নেতা স্ট্যালিন করেছিলেন। 6 বছর ধরে আমি কত কষ্ট করে পুরো ইউরোপকে নিজের নিয়ন্ত্রণে এনেছি, আর আজ তোমাদের মতো বিশ্বাসঘাতকদের জন্য আমার সবকিছু ধ্বংস হয়ে গেল। এরপর একরাশ হতাশা নিয়ে হিটলার চেয়ারে বসে পড়ে এবং বলে, না, আমার সবই শেষ হয়ে গেল। এই যুদ্ধে সত্যিকার ভাবে আমি আজ হেরে গেলাম। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু নিজের লোকের ধোকায় পড়লে সেখান থেকে আর বাঁচা যায় না। হিটলার তার কথা শেষ করে বাইরে বেরিয়ে আসে আর তার কাছের মানুষদের যেমন ইভা, সেক্রেটারি টাউডালকে বলে, রেডি হও, তোমাদেরকে একটি প্লেনে করে সেফ জায়গায় পাঠিয়ে দেব। কিন্তু ইভা বলে সে হিটলারকে রেখে কোথাও যাবে না, যদি মরতে হয় তাহলে একসাথেই মরবে। এই কথা শুনে টাউডালে বলে ওঠে, ফিয়ার, আমিও যাব না। আসলে এতদিন খুব কাছ থেকে হিটলারকে দেখে টাউডালও বুঝতে পেরেছিল সারা পৃথিবীর মানুষ হিটলারকে রাক্ষস বললেও সে তার দেশের জন্য সব ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। হিটলার ইভাকে নিয়ে চলে যাওয়ার পর জেনারেলদের মধ্যে শুরু হয় এক মহাবিতর্ক। একদল বলছে ফিয়ার পাগলের মতো কাজ করেছে, আমাদের নিজেদের কিছু করতে হবে। আর অন্য দল বলছে তোমাদের সাহস কি করে হয় ফিয়ারকে নিয়ে প্রশ্ন তোলার? তিনি আমাদের ত্রাণকর্তা, মরে গেলে যাব, কিন্তু তার কোনো আদেশ আমি অমান্য করব না। মোট কথা পুরো জার্মানি কমান্ড এখন ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। পরের দিন আমরা দেখতে পাই হিটলারের ঘনিষ্ঠ সহযোগী মিনিস্টার গোবেলসকে। গোবেলস ছিল বার্লিনের এক নাসি পার্টির সবচেয়ে উঁচু পদমর্যাদার একজন অফিসার এবং হিটলারের খুবই অনুগত সহচর। গোবেলস হিটলারের অফিসে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে এসেছে, কারণ ইতিমধ্যে সেও বুঝতে পেরেছে যে বার্লিন দ্রুত পতন হবে। এইসব কথাবার্তার মাঝে জেনারেল উইলিয়াম মঙ্কেশ গোবেলসকে জানায় তার রিক্রুট করা সিক্রেট ফোর্স যুদ্ধের সময় রাশিয়ানদের হাতে দলে দলে মারা পড়েছে। তাদের না আছে অভিজ্ঞতা, না আছে ভালো অস্ত্রশস্ত্র। গোবেলস তখন বলে, তাদেরকে মরতে দাও, যতক্ষণ না পর্যন্ত আমাদের একজন সৈনিকও বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না। হিটলার ইতিমধ্যে ভাবতে শুরু করেছে, যদি আমি হেরেও যাই তাও রাশিয়ার কাছে কখনো আত্মসমর্পণ করব না। তাই তিনি তাদের হাতে আত্মসমর্পণ হওয়ার চেয়ে আত্মহত্যা করে নিজেকে শেষ করার ইচ্ছা পোষণ করেন। এখন কিভাবে আত্মহত্যা করা যায় তাই ইভার সাথে হিটলার আলোচনা করতে থাকে। ইভা জানায় সে তার সুন্দর শরীরকে বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত করতে চায় না, তাই সে আত্মহত্যা করবে সায়ানয়েড ক্যাপসুল খেয়ে, যেটা মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কোনো কষ্ট ছাড়াই মানুষের মৃত্যু ঘটিয়ে দেয়। এইসব কথা শুনে টায়াডাল ও গার্ডরাও হিটলারের কাছ থেকে সায়ানয়েড চায় নিজেদেরকে শেষ করার জন্য, কারণ রাশিয়ানদের হাতে মরার চেয়ে সম্মান নিয়ে মরে যাওয়া অনেক ভালো। ইতিমধ্যে হিটলারের আশেপাশে সবাই বুঝতে পেরেছে যে তাদের হাতে আর বেশি সময় নেই, তাই ইভা সহ অন্যরা তাদের প্রিয়জনের কাছে শেষবারের মতো চিঠি লিখতে থাকে। সেই চিঠিগুলো এমন সব আবেগী কথাবার্তা ছিল যা তোমাদের চোখে জল এনে দেবে। হিটলার তার সব অতি গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে জ্বালিয়ে দেওয়া শুরু করে। শুধু বাংকারের নয়, বাইরে যুদ্ধের ময়দানে শুরু হয় আত্মহত্যার হিড়িক।
যখনই কেউ দেখে তাদের বেঁচে থাকার আর কোনো উপায় নেই, তখনই তারা নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে নিজের প্রাণ কেড়ে নেয়। হিটলারের কাছে জার্মানির ভাইস চ্যান্সেলর গোরিং এর কাছ থেকে আসে আরও একটি রক্তহিম করা চিঠি। গোরিং লিখেছেন, আপনি যেহেতু বার্লিনে মরতে চান, তাই আমি জার্মানির সাধারণ মানুষের মঙ্গলের জন্য দেশের ক্ষমতা নিজের হাতে নিতে চাই। আজ রাত 10টার মধ্যে যদি আপনার কোনো উত্তর না পাই, তাহলে আমি নিজেকে জার্মানির চ্যান্সেলর হিসাবে ঘোষণা করে দেব। এই কথা শুনে হিটলার একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। মানে সবাই পেয়ে গেছে, এটা কি? আমি মারা যাওয়ার আগেই ভাগ বাটোয়ারা শুরু করে দিয়েছে। শকুনের দল রাগে চোটে বলতে থাকে, এই বয়ম্যানের বাচ্চাকে এখন লাথি মেরে তার পদ কেড়ে নাও, আর আমার যদি কিছু হয়ে যায় তাহলে সাথে সাথে তাকেও ফায়ারিং করে পরপারে পাঠিয়ে দেবে। মানে বুঝতে পারছো, হিটলারের চারদিকে ধীরে ধীরে শূন্য হতে চলেছে। ঠিক সেইভাবে হিটলারের আরো একজন কাছের মানুষও তাকে ছেড়ে চলে যাচ্ছে। সে হলো হিটলারের খুব বিশ্বস্ত আর্কিটেক্ট এবং অস্ত্র বিষয়ক মন্ত্রী আলবার্ট স্পিয়ার। হিটলার জার্মানির পরিস্থিতি এবং যুদ্ধের ভয়াবহতা নিয়ে এমনিতেই প্রচুর হতাশ হয়ে পড়েছে। এর উপর স্পিয়ার এসে জানায় অনেকদিন ধরে সে হিটলারের কথা মতো কাজ করেনি। সেই সাথে সে এটাও জানায়, আমি বার্লিন ছেড়ে চলে যাচ্ছি এবং আপনাকে অনুরোধ করছি প্লিজ আমার সাথে আসুন। হিটলার তার মুখ থেকে এই কথাগুলো শুনে আরো বেশি হতাশ হয়ে পড়ে। স্পিয়ার তার থেকে বিদায় নিতে তার দিকে হাত বাড়ায়, কিন্তু হিটলার তার সাথে হাত না মিলিয়ে মাথা নিচু করে বসে থাকে। পরের সিনে আমরা হিটলারকে আবারও দেখতে পাই একজন আহত মিল জেনারেলের সাথে দেখা করতে। জেনারেল ভন গন এবং তার স্ত্রী রাশিয়ান আর্টিলারির আঘাতে আহত হয়েছে। তারা হিটলারের কাছে বর্ণনা দেয় যে কিভাবে তারা রাশিয়ানদের আক্রমণের মুখে পড়ে প্লেনে করে আসার সময় আর্টিলারির হামলায় শিকার হয়েছিল। হিটলার তাদের লয়ালিটি দেখে খুবই খুশি হয়। এত বেইমানের মধ্যে এমন একজন সত্যিকারের অনুগত দেখে তার মন ভরে ওঠে। ভন গন কিছুটা সুস্থ হওয়ার পর হিটলার রাতে তাকে ডিনারের আমন্ত্রণ জানায়। ডিনার করার সময় হিটলার কেমন যেন আবল তাবল বলতে শুরু করে। আসলে চিন্তা করো, যে কিনা সেই সময়কার পুরো পৃথিবীর সুপ্রিম ছিল, সে আজ সব হারাতে বসেছে। সামান্য ব্যবসায় লস খেলে মানুষ যেখানে হার্ট অ্যাটাক করে বসে, সেখানে হিটলার তো পুরো পৃথিবীকে হারাতে বসেছিল। তাই তার মানসিক অবস্থা কেমন খারাপ হতে পারে একবার ভেবে দেখো। হিটলার যখন খুব বেশি টেনশনে থাকে তখন তার বাম হাত ভয়ঙ্করভাবে কাঁপাকাঁপি করতে থাকে। আজ ডিনারেও ঠিক তার হাতটা অনেক বাজেভাবে কাঁপছিল। দেখে সবাই বুঝতে পারে কি চলছে তাদের ফিয়ারের হৃদয় জুড়ে। কিন্তু ডিনারের এক পর্যায়ে তার কাছে আবারও এক টেলিগ্রাম আসে, যা সে কখনো কল্পনা করতে পারেনি। এসএস বাহিনীর প্রধান হিমলার তাকে মেল করেছিল, যেখানে বলা হয়, ফিয়ার, আমি আপনাকে অনুরোধ করছি, পশ্চিমাদের কাছে আপনি স্যালেন্ডার করুন এবং নিজের জীবন বাঁচান। সেই সাথে সাথে আমি এসএস বাহিনীর সব ব্যাটালিয়নদের ভবিষ্যতের কথা চিন্তা করে বার্লিন থেকে সরিয়ে নিচ্ছি। এই হিমলার ছিল হিটলারের ডান হাত। ভাইস চ্যান্সেলর গরিং এর পরে ছিল তার ক্ষমতা। এত বিশ্বস্ত কাছের মানুষের কাছে এই কাপুরুষী স্যালেন্ডারের কথা শুনতে পেয়ে হিটলার একদম পাগল প্রায় হয়ে যায়। তোমাদের তো আগেই বলেছি, হিটলার তার মতো আদর্শে এতটাই অনড় ছিল যে শত্রুপক্ষের কাছে মাথা নত করার মতো কাপুরুষ নয় সে। হিটলার তার জেনারেলদের বলে দেয় হিমলারের এই বিশেষ ঘটকতার জন্য তাকে কঠিন শাস্তি পেতে হবে। হিমলার কোথায় আছে তা কেউ জানে না, কিন্তু হিটলার বলে হিমলারের সেকেন্ড কমান্ডার হারম্যান ফিলিজিনকে খুঁজে বের করতে আর তার মাধ্যমে হিমলারকে ট্রেস করতে। এই হারমান কিন্তু তারই গার্লফ্রেন্ড ইভার বোন জামাই, মানে হিটলারেরও ঘনিষ্ঠ আত্মীয়। কিন্তু হিটলারের কথা হলো, বেইমান যেই হোক তার কোনো ক্ষমা নেই। এরপর আমরা দেখতে পাই বার্লিনের এসএস গ্রুপের সেকেন্ড ইন কমান্ড অ্যাসিস্ট রবার্ট দেখা করতে এসেছে হিটলারের সাথে। সে জানায় যেহেতু হিমলার এসএস এর সবকিছু শাটডাউন করে দিয়েছে, তাই তার এখানে কোনো কাজ নেই। ফলে আমি চাচ্ছি আমার পরিবার নিয়ে এখান থেকে চলে যেতে। এসব শুনে হিটলার গর্জে উঠে বলে, হিমলারকে তো শাস্তি পেতেই হবে, আর তুমি এখন থেকে আমার কমান্ডে থাকবে। তার মানে নিশ্চিত মৃত্যু যেন হিটলার থাকবে, কোনোভাবেই বার্লিন ছেড়ে দিতে চাচ্ছে না। তাই এই কথা শুনে রবার্টের মুখে জড়ো হয় একরাশ হতাশা। সেই হতাশা নিয়ে রবার্ট বাড়িতে যায় আর পরিবারকে কিছু না বলে ডিনার করতে থাকে। কিন্তু সে জানে আজ না হয় কাল তাকেও তার পরিবারকে নির্মমভাবে মরতে হবে। তাই সে নিজের গ্রেনেড বিস্ফোরণ করে সবাই একসাথে আত্মহত্যা করে। একবার ভেবে দেখো, এরা এত বড় মাপের অফিসার হয়েও যুদ্ধের এই পরিস্থিতিতে কতটা অসহায় হয়ে পড়েছিল, যে নিজের হাতে সবার সাথে সাথে নিজেকেও তারা শেষ করতে বাধ্য হয়েছিল। অন্যদিকে জার্মান সোলজাররা খুঁজতে খুঁজতে হারমান ফাজলিনকে পেয়ে যায় একটি বুতলেতে। সবাই জানতো যুদ্ধ শেষ হতে চলেছে আর তারা কিছুক্ষণের মধ্যেই মারা যাচ্ছে। তাই সবাই যার যার মতো নিজেদের শেষ খায়েশ মিটিয়ে নিচ্ছিল। মিলিটারি অফিসাররা তাকে অ্যারেস্ট করে নেয় আর হিটলারের কাছে নিয়ে যেতে থাকে। কিন্তু এই খবর শুনতে পেয়ে ইভা হিটলারের পায়ে পড়ে যায় আর তার ভগ্নিপতির পানের ভিক্ষা চাইতে থাকে। আমার বোন অন্তঃসত্ত্বা, হারমানকে একবার তার সন্তানের চেহারাটা দেখতে দাও। কিন্তু হিটলার বলে, আমার কাছে এসবের কোনো মূল্য নেই। সে হিমলারের সাথে হাত করেই জার্মানের সাথে বেইমানি করেছে, তাকে এর খেসারত দিতেই হবে।
ইভাও কিছুক্ষণের মধ্যে বুঝতে পেরে যায় যে ফিউ সত্যি বলেছে, কারণ সে হিটলারকে মনে প্রাণে বিশ্বাস ও মান্য করে। এর ফলে দেখা যায় হারমানকে ধরে নিয়ে আসার সময় সেই সোলজাররাই তাকে পথেই গুলি করে হত্যা করে দেয়। যেই মানুষগুলো গত 15 বছর ধরে হিটলারের কাছে ছিল, তারাই যখন তার সাথে বেইমানি করেছে, তারা যে যুদ্ধের পরবর্তী জার্মানির সাথে বেইমানি করবে না এরও কোনো গ্যারান্টি নেই। এরপর আমরা দেখতে পাই হিটলার তার জীবনের শেষ যুদ্ধের জন্য প্ল্যান করছে জেনারেলদের সাথে। তবে সেখানেও সব জেনারেল তাকে জানায় যে আমাদের হাতে আসলে আর কোনো ক্ষমতা নেই রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে জেতার। কিন্তু এখানে হিটলার বারবার বিলাপ করতে থাকে যে আমি জানি আমার নতুন কমান্ডার জেনারেল ওয়াং ঠিকই একটা পথ বের করে রাশিয়াদেরকে উড়িয়ে দেবে। আসলে এই সবকিছু ছিল হিটলারের অলীক স্বপ্ন। সত্যিটা হয়তো তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন। এই যুদ্ধে একজন সৈনিক জীবিত থাকা অবস্থায় কেউ রাশিয়ানদের হাতে হার মেনে নেয়। অ্যাডলফ হিটলার, যে কিনা একসময় পুরো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ছিলেন, আজ তিনি বুঝে গেছেন আর কোনো উপায় নেই এই যুদ্ধে হার মেনে নেওয়া ছাড়া। তাই এবার তিনি ফাইনাল সিদ্ধান্ত নেয় নিজের জীবন শেষ করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার। তবে আত্মহত্যার আগে হিটলার তার জীবনের সব অপূর্ণ ইচ্ছা পূরণ করতে, যেটার মধ্যে ছিল ইভা ব্রাউনকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া। দীর্ঘ 14 বছর পর একসাথে থাকলেও আনুষ্ঠানিকভাবে বিয়ে করার সময় করতে পারেননি দুজনই। পৃথিবী জয় করার পর তাদের রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের প্রণয় ঘটবে, কিন্তু ভাগ্যর আজ নির্মম পরিণতি, তাদেরকে নিয়ে আসতে হয়েছে এই বাংকারের 24 ফুট নিচে। দিনটা ছিল 19 এপ্রিল 1945। একজন পাদ্রীকে সামনে রেখেই দুজনকে স্বামী স্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই ঐতিহাসিক বিয়ে সম্পন্ন হয়। বিয়ে সেরে নেওয়ার পর হিটলারের কাছে যুদ্ধের 3টি রিপোর্ট আসে। জায়গাতে হিটলারের বাহিনী রাশিয়ানদের হাতে ধরাশায়ী হয়েছে। হিটলারের মনের তলানিতে যে এক বিন্দু আশাও জমেছিল, সেটাও এবার একদম নিঃশেষ হয়ে গেল। তাই হতাশ চেহারা নিয়ে এবার হিটলার বাইরে বেরিয়ে আসে আর তার সহকারী জেনারেল এরিককে বলে, আমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই, আর সেটা হলো আমি আর ইভা আজ রাতে সুইসাইড করব। আমি চাই না আমার রাশিয়ানদের হাতে মরণ হোক, সেই সাথে তারা যেন আমার বডি কোনো মিউজিয়াম বা রিসার্চে নিয়ে যেতে না পারে। তাই আমি চাই তোমরা আমার মৃত্যুর পরপরই আমার বডিটাকে জ্বালিয়ে ছাই করে দেবে। আমাকে প্রমিস করো তুমি আমার শেষ ইচ্ছাটা ইমানদারির সাথে করবে।